নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে মেন্টাল হেলথ নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি ডাব্লিউবি, এইচআরবি, সিবিটি এক্সাম, আরআরবি, পোস্টফেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা জেইই, পিবিএন এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে মেন্টাল হেলথ নার্সিং থেকে পার্ট 1 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। First question, which of the following is a negative symptom of schizophrenia? Option A delusion, option B apathy, option C hallucination, option D thought disturbance. এর মধ্যে কোনটি সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটম? অ্যান্সার অপশন বি, অ্যাপ্যাথি হলো সিজোফ্রেনিয়ার একটি নেগেটিভ সিমটমস। সিজোফ্রেনিয়া হলো এক ধরনের সাইকোটিক ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া এক ধরনের সিভিয়ার ক্রনিক মেন্টাল ডিসঅর্ডার। মেনলি কি করে, থট, পারসেপশন এবং বিহেভিয়ারকে এফেক্ট করে, এগুলো ডিস্টারবেন্স দেখা যায়। থট ডিস্টারবেন্সের জন্য কি হতে পারে, পেশেন্টের ডিলিউশন হতে পারে। পারসেপশন ডিস্টারবেন্সের জন্য পেশেন্টের হ্যালুসিনেশন হতে পারে এবং বিহেভিয়ার ডিস্টারবেন্সের জন্য ডিসঅর্গানাইজড বিহেভিয়ার দেখা যায়। সিজোফ্রেনিয়া কথার অর্থ হলো স্প্লিট অফ মাইন্ড। এবং এই যে সিজোফ্রেনিয়া, এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন একজন সুইস সাইকাট্রিস্ট ইউজিন ব্লিউলার 1908 সালে। এবং এই যে সিজোফ্রেনিয়া, এই সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে প্রতি বছর সেলিব্রেট করা হয় 24 মেতে। এবং এই সিজোফ্রেনিয়াতে বেশ কিছু সাইন সিমটম রয়েছে যেগুলো আমরা পরপর কোশ্চেনে পেয়ে যাব। তবে সিজোফ্রেনিয়াতে বেশ কিছু পজিটিভ সিমটমস, কিছু নেগেটিভ সিমটমস এবং কিছু কগনিটিভ সিমটমস দেখা যায়। পজিটিভ সিমটমস মানে এক্ষেত্রে থট, ফিলিং এবং বিহেভিয়ারের এটার ডিসঅর্গানাইজেশন বা ডিস্টারবেন্স দেখা যায়। আর নেগেটিভ সিমটমস মানে পেশেন্টের ফিলিং, মোটিভেশন, রিঅ্যাক্টিভিটি এগুলোর অ্যাবসেন্স দেখা যায়, অ্যাবসেন্ট থাকে বা এগুলোর লেভেল কমে যায়, ডিক্রিজ হয়ে যায় বা ডিমিনিশ হয়ে যায়। আর কগনিটিভ সিমটমসের ক্ষেত্রে পেশেন্টকে কোনো কিছু বলা হলো বা কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সেই ইনফরমেশনটা প্রসেস করা বা সেটাকে বোঝার যে ক্ষমতা সেটা হচ্ছে কমে যায় বা সেটার অভাব দেখা যায়। এই রকম বেশ কিছু সিমটমস রয়েছে। পজিটিভ সিমটমসের মধ্যে হ্যালুসিনেশন, ডিলিউশন, ডিসঅর্গানাইজড থট এবং গ্রসলি ডিসঅর্গানাইজড স্পিচ এবং ক্যাটাটোনিয়া আর অ্যাবনর্মালিটি ইন মুভমেন্ট দেখা যায়। আর নেগেটিভ সিমটমসের মধ্যে অ্যালোজিয়া, এফেক্টিভ ফ্ল্যাটেনিং, এভলিউশন, অ্যানহেডোনিয়া, অ্যাসোসিয়ালিটি দেখা যায়। আর কগনিটিভ সিমটমসের মধ্যে পুয়ার মেমোরি, ডিফিকাল্টি ইন ডিসিশন মেকিং, পুয়ার জাজমেন্ট এবং পুয়ার ইনসাইট, পুয়ার কনসেন্ট্রেশন এবং পুয়ার অ্যাটেনশন দেখা যায় এবং ইম্পেয়ার্ড সেন্সরি পারসেপশন দেখা যায়। এইগুলো বেশ কিছু সাইন অ্যান্ড সিমটম রয়েছে। অ্যালোজিয়া মানে হলো রিডিউস স্পিচ। এরপরে রয়েছে এফেক্টিভ ফ্ল্যাটেনিং। এক্ষেত্রে কি দেখা যায় না, ল্যাক অফ ইমোশন অর রেস্ট্রিক্টেড রেঞ্জ অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইমোশন দেখা যায়। এভলিউশন মানে হচ্ছে এক্ষেত্রে মেনলি ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ ইনিশিয়েটিভ, লেস এনার্জি, উইথড্রল ফ্রম ফ্যামিলি, ফ্রেন্ডস, সোশ্যাল অ্যাক্টিভিটিস এইগুলো দেখা যায় এভলিউশনের ক্ষেত্রে। অ্যানহেডোনিয়ার কথার অর্থ কী? অ্যানহেডোনিয়া মানে হচ্ছে লস অফ প্লেজার অর ইন্টারেস্ট ইন লাইফ। আর অ্যাসোসিয়ালিটি মানে সে হচ্ছে সোশিয়েবল হবে না। এরকম বেশ কিছু সাইন অ্যান্ড সিমটম রয়েছে সিজোফ্রেনিয়াতে। নেক্সট কোশ্চেন, দ্য 4 A's অফ সিজোফ্রেনিয়া ইনক্লুডেড অল এক্সেপ্ট অপশন এ অটিস্টিক থিঙ্কিং, অপশন বি অ্যাম্বিভ্যালেন্স, অপশন সি এফেক্টিভ ডিস্টারবেন্স, অপশন ডি অডিটরি হ্যালুসিনেশন। এর মধ্যে কোনটি 4 A's, ব্লিউলার 4 A's মানে 4টি এ দিয়ে শুরু হয়েছে সিমটম সিজোফ্রেনিয়ার, যেটার এই যে ব্লিউলার 4 A's বলা হয়। ইউজিন ব্লিউলার একজন সুইস সাইকাট্রিস্ট, তিনি এই সিমটমসের একটি ব্যাখ্যা দিয়েছেন যেখানে 4 A's এর ব্যবহার করেছেন তিনি। এক্ষেত্রে কোনটি এই ব্লিউলার 4 A's এর মধ্যে পড়ছে না, যেহেতু এখানে অ্যাকসেপ্ট রয়েছে? অ্যান্সার অপশন ডি, অডিটারি হ্যালুসিনেশন এর মধ্যে কিন্তু নেই ব্লিউলার 4 A's-এ। কী কী রয়েছে সাইন সিমটমের মধ্যে, চলুন দেখে নেওয়া যাক। ব্লিউলার 4 A's-এর মধ্যে মানে এই যে ব্লিউলার 4 A's মানে হচ্ছে এগুলো সিজোফ্রেনিয়ার সাইন সিমটম। ব্লিউলার যিনি রয়েছেন ইউজিন ব্লিউলার, তিনি এই 4টি সাইন সিমটমের কথা বলেছেন সিজোফ্রেনিয়াতে। যেমন কী কী দেখা যায়, অ্যাসোসিয়েটিভ লুজনেস, এফেক্টিভ ডিস্টারবেন্স, অ্যাম্বিভ্যালেন্স এবং অটিস্টিক থিঙ্কিং, এই 4টি এ রয়েছে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ সিজোফ্রেনিয়া or FRSS were explained by অপশন এ ইউজিন ব্লেউলার, অপশন বি সিগমান্ড ফ্রয়েড, অপশন সি স্নোয়েডার, অপশন ডি ইভান প্যাভলভ। সিজোফ্রেনিয়াতে কিছু ফার্স্ট র্যাঙ্ক সিমটমসের ধারণা দিয়েছেন। এর মধ্যে কে এই ফার্স্ট র্যাঙ্ক সিমটমসের ধারণা দিয়েছেন সিজোফ্রেনিয়ার এবং এগুলোকে এক্সপ্লেন করেছেন? অ্যান্সার অপশন সি স্নেডার।
সিজোফ্রেনিয়াতে বেশ কিছু ফার্স্ট র্যাঙ্ক সিমটমস রয়েছে যার ধারণা দিয়েছেন স্নেডার। এখানে সেই সিমটমসগুলো রয়েছে যেমন অডিটারি হ্যালুসিনেশন এবং থট উইথড্রল, এরকম বেশ কিছু থট ইনসারশন, থট ব্রডকাস্টিং, সোমাটিক প্যাসিভিটি, এছাড়াও বেশ কিছু আরও সাইন সিমটম রয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পজিটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া? অপশন এ ডিলিউশন, অপশন বি অ্যাপ্যাথি, অপশন সি অ্যাম্বিভ্যালেন্স, অপশন ডি এভলিউশন। এর মধ্যে কোনটি সিজোফ্রেনিয়ার একটি পজিটিভ সিমটমস? অ্যান্সার অপশন এ, ডিলিউশন হলো সিজোফ্রেনিয়ার একটি পজিটিভ সিমটমস। সিজোফ্রেনিয়াতে পজিটিভ সিমটমসের মধ্যে ডিলিউশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, a patient with schizophrenia exhibit lack of emotion or restricted range and intensity of emotion. The nurse documents this finding as option A anhedonia, option B affective flattening, option C evolution, অপশন ডি অ্যালোজিয়া। একজন নার্সিং পার্সোনেল একজন সিজোফ্রেনিয়া পেশেন্টকে অ্যাসেস করছেন। সেই পেশেন্টের মধ্যে কি দেখা যাচ্ছে? সেই পেশেন্টের ইমোশন নেই, ল্যাক অফ ইমোশন, এবং ইমোশনের যে ইন্টেন্সিটি সেটারও একটা রেস্ট্রিকশন দেখা যাচ্ছে। এক্ষেত্রে সেই নার্সিং পার্সোনেল এই যে সিমটমটি বা এই যে সাইন সিমটমে একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন পেলেন, এটাকে তিনি কী হিসেবে ডকুমেন্ট করবেন? অ্যান্সার অপশন বি এফেক্টিভ ফ্ল্যাটেনিং, বা এটাকে ব্লান্ট এফেক্টও বলা হয়। নেক্সট দেখে নেওয়া যাক, ল্যাক অফ মোটিভেশন, ল্যাক অফ ইনিশিয়েটিভ, লেস এনার্জি, উইথড্রল ফ্রম ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিসকে এভলিউশন বলা হচ্ছে। লস অফ প্লেজার অর ইন্টারেস্ট ইন লাইফকে অ্যানহেডোনিয়া বলা হচ্ছে। রিডিউস স্পিচকে অ্যালোজিয়া বলা হচ্ছে। আর আমাদের কোশ্চেনে যেটা ছিল ল্যাক অফ ইমোশন অর রেস্ট্রিক্টেড রেঞ্জ অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইমোশনকে এফেক্টিভ ফ্ল্যাটেনিং বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, which information is the most essential in the initial teaching session for the family of a young adult recently diagnosed with schizophrenia? Option A, symptoms of this disease are due to imbalance in the brain. Option B, genetic history is an important factor related to the development of schizophrenia. Option C, schizophrenia is a serious disease affecting every aspect of a person's functioning. Option D, distressing symptoms of this disorder responds to treatment with medication. একজন ইয়ং অ্যাডাল্ট রিসেন্টলি ডায়াগনোসড হয়েছেন সিজোফ্রেনিয়াতে। সেই ফ্যামিলি মেম্বারকে যখন আমরা হেলথ এডুকেশন দেব, তো ইনিশিয়াল সেই টিচিং সেশনে আমরা এর মধ্যে কোন ইনফরমেশনটি মানে মেনলি দেব, যেটা মোস্ট এসেন্সিয়াল, এর মধ্যে কোন ইনফরমেশনটা? অ্যান্সার অপশন ডি। অবশ্যই কিন্তু যেহেতু রিসেন্টলি ডায়াগনোসড হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা হেলথ এডুকেশন যখন প্রোভাইড করব, অবশ্যই আমরা ফ্যামিলি মেম্বারকে বলবো যে ডিস্ট্রেসিং যে সিমটমসগুলো পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে এই ডিজিজের ক্ষেত্রে, সেটা কিন্তু ঠিকমতো ট্রিটমেন্ট করালে মেডিকেশনে সেগুলো কিন্তু রেসপন্স করবে, এবং সেই ফ্যামিলি মেম্বারকে আমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে। এখানে বেশ কিছু টিচিং রয়েছে, মানে বেশ কিছু টিচিংয়ের পয়েন্ট রয়েছে পেশেন্ট এবং ফ্যামিলি টিচিংয়ের। সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে রেগুলার মেডিকেশন, ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি মেম্বারদের জন্য ট্রেনিং, কিভাবে পেশেন্টের কেয়ার নেবে, সাপোর্ট ইন ক্রাইসিস, রিহ্যাবিলিটেশন, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইন্টিগ্রেশন ইনটু দ্য কমিউনিটি ভীষণ ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে বিশেষ করে ফ্যামিলি মেম্বারকে কিন্তু আমাদের বলতে হবে যে মেডিকেশনের কতটা ইম্পর্টেন্ট রয়েছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, যেহেতু রিসেন্টলি আমাদের কোশ্চেনে ছিল রিসেন্টলি ডায়াগনোসড হয়েছে সিজোফ্রেনিয়াতে। এছাড়াও আরও বেশ কিছু এখানে টিচিং পয়েন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, a patient with schizophrenia exhibit opposite emotions simultaneously. Which of the following term best describe this phenomenon? Option A, double bind. Option B, associative looseness. Option C, ambivalence. Option D, echolalia. একজন সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? অপোজিট ইমোশন সাইমালটেনিয়াসলি দেখা যাচ্ছে। তো এর মধ্যে কোন টার্মটিকে আমরা বলতে পারি এই কন্ডিশনটিকে? যেমন একজন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অপোজিট বা কন্ট্রাডিক্টরি ইমোশন দেখা যাচ্ছে সাইমালটেনিয়াসলি। যেমন একজন পার্সনের প্রতি বোথ কি দেখা যাচ্ছে? লাভ অ্যান্ড হেট, বোথ এই দুটো ইমোশন দেখা যাচ্ছে একজন পার্সনের প্রতি। লাভ অ্যান্ড হেট মানে এটা হচ্ছে অপোজিট অর কন্ট্রাডিক্টরি একটা ইমোশন, মানে যেটা দ্বিধাদ্বন্দ্ব। লাভ অ্যান্ড হেট একজন পার্সনের প্রতি দেখা যাচ্ছে, এই কন্ডিশনটিকে বলা হচ্ছে অপোজিট ইমোশন সাইমultaneously দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যান্সার অপশন সি অ্যাম্বিভ্যালেন্স, মানে একটা দ্বিধাদ্বন্দ্ব। সেম পার্সনের প্রতি দু ধরনের এখানে আমরা ইমোশন দেখতে পাচ্ছি, বোথ পজিটিভ এবং নেগেটিভ ইমোশন আমরা দেখতে পাচ্ছি। ব্লিউলার ফোরেজের মধ্যে অ্যাম্বিভ্যালেন্স রয়েছে।
একটি সিমটম হিসেবে সিজোফ্রেনিয়ার। অ্যাম্বিভ্যালেন্সের ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি অর অপোজিং ইমোশন, অ্যাটিটিউড, আইডিয়া অর ডিজায়ার ফর দ্য সেম পারসন অর সেম থিং অর সেম সিচুয়েশনের প্রতি সাইমultaneously দেখা যাচ্ছে। যেমন আমরা এক্সাম্পলে একটা বললাম যে সেম পারসনের প্রতি বোথ ইমোশন দেখা যাচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ ইমোশন, লাভ এবং হেট। এটা হচ্ছে কি এক ধরনের মানে অ্যাম্বিভ্যালেন্সের একটি এক্সাম্পল। তো এই যে মেন্টাল হেলথ নার্সিংয়ে এরকম কিন্তু বেশ কিছু টার্মিনোলজি রয়েছে যেগুলো থেকে অনেক সময় কিন্তু এমসিকিউ থাকে। ডিলিউশন, হ্যালুসিনেশন, ফোবিয়া, অ্যাম্বিভ্যালেন্স বা ডিলিউশনের যে বিভিন্ন টাইপগুলো রয়েছে, হ্যালুসিনেশনের বিভিন্ন টাইপগুলো রয়েছে, ইকোলেলিয়া, ইকোপ্রেক্সিয়া, পারসেভারেশন, এরকম বেশ কিছু টার্মিনোলজি রয়েছে। আগে যে ভিডিওগুলো শেয়ার করা রয়েছে প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। সাইকোলজি বা মেন্টাল হেলথ নার্সিং থেকে বা সাইকাট্রিক নার্সিং থেকে এরকম অনেকগুলো পার্ট শেয়ার করা রয়েছে ভিডিওর, যেখানে এই রকম আপনারা কোশ্চেনগুলো পেয়ে যাবেন। ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন কিন্তু শেয়ার করা রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু আপনারা সেখানে অনেক ভিডিও পেয়ে যাবেন নার্সিংয়ের বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী, কিন্তু সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিওগুলো রয়েছে। এই কোশ্চেন অ্যান্সারগুলি রিসেন্ট যারা আপনারা WBHRB CBT এক্সাম দেবেন বা 2026-এ যারা পোস্ট সিবিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা JEE-PBN-এর এক্সাম দেবেন আপনাদের প্রিপারেশনে অনেকটাই কিন্তু হেল্প করবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং উইল দ্য নার্স ইউজ হোয়েন কমিউনিকেটিং উইথ আ পেশেন্ট হু হ্যাজ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট? অপশন এ শর্ট ওয়ার্ডস অ্যান্ড সিম্পল সেন্টেন্স, অপশন বি আ কমপ্লিট এক্সপ্লেনেশন উইথ মাল্টিপল ডিটেলস, অপশন সি ক্লু অর জেস্টার ইনস্টিড অফ ওয়ার্ড, অপশন ডি মাল্টিপল কোশ্চেনিং। একজন পেশেন্টের সঙ্গে আমি কমিউনিকেট করব অ্যাজ এ নার্সিং পার্সোনেল হিসেবে, সেই পেশেন্টের কিন্তু কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকলে আমরা এর মধ্যে যে বিভিন্ন টেকনিকগুলো রয়েছে কমিউনিকেশনের, কোনটা আমরা অ্যাপ্লাই করব? অ্যান্সার অপশন এ। অবশ্যই আমরা কিন্তু শর্ট ওয়ার্ডে এবং সিম্পল সেন্টেন্সে আমরা বলবো, যেহেতু পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু শর্ট ওয়ার্ডে সিম্পল সেন্টেন্সে কথা বলবো, যাতে আমি যে ইনফরমেশনটা দেব সেটা যাতে প্রসেস করতে পারে এবং সেটা বুঝতে পারে, তো সেইভাবেই আমরা কমিউনিকেট করব। Next question, delusion of reference is best illustrated by option A, the neighbor is trying to kill me, option B, the food is being poisoned, option C, the news announcer on TV is talking about me, option D, the night shift nurse does not like me. ডিলিউশন অফ রেফারেন্স বলতে এর মধ্যে কোন কন্ডিশনটিকে বোঝানো হচ্ছে? এই ডিলিউশন অফ রেফারেন্সকে আইডিয়া অফ রেফারেন্সও বলা হচ্ছে এবং এক্ষেত্রে অ্যান্সার অপশন সি। এক্ষেত্রে পেশেন্ট বলছে যে টিভিতে যে নিউজ অ্যানাউন্সার রয়েছেন তিনি আমাকে নিয়েই কথা বলছেন, মানে এটা কি হচ্ছে? আইডিয়া অফ রেফারেন্স হচ্ছে। ডিলিউশন নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও এবং ডিফেন্স মেকানিজম ভীষণ ইম্পর্টেন্ট, ডিলিউশন, হ্যালুসিনেশন এগুলো নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে শেয়ার করা রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ডিলিউশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফোবিয়ার যে বিভিন্ন টাইপগুলো রয়েছে এগুলো নিয়ে অলরেডি ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা প্লেলিস্টে গেলেও সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। ডিলিউশন অফ রেফারেন্স বা যেটা আইডিয়া অফ রেফারেন্স, এক্ষেত্রে কি হচ্ছে? একজন পার্সন মনে করছেন, মানে ওনার একটা ডিলিউশন মানে হচ্ছে একটা ফলস ফিক্সড আনশেকেবল বিলিফ। তো এই ক্ষেত্রে একজন পার্সন বিলিভ করছেন যে কিছু এক্সটার্নাল ফেনোমেনা যেমন টিভি, রেডিও, নিউজ পেপার, আর্টিকেলস, এবং এক্ষেত্রে কি হচ্ছে যে ওনাকে নিয়েই কথা বলা হচ্ছে, মানে পেশেন্ট বলছেন যে টিভিতে নিউজ অ্যানাউন্সার যিনি রয়েছেন তিনি আমাকে নিয়েই কথা বলছেন। এই যে কন্ডিশনটা, এটাকে বলা হচ্ছে আইডিয়া অফ রেফারেন্স বা অনেক সময় এটাকে ডিলিউশন অফ রেফারেন্সও বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, আ সিজোফ্রেনিক পেশেন্ট ইজ রিফিউজিং টু টেক ফুড, which of the following is the most appropriate nursing intervention? Option A, assure the patient that the food is not poisoned, option B, assure the patient by tasting the patient food, option C, explain the patient that it is a symptoms of disease, option D, allow the patient to take packed food. সিজোফ্রেনিয়া পেশেন্ট তিনি রিফিউজ করছেন খাওয়ার, তিনি খেতে চাইছেন না, খাওয়ার জন্য তিনি রিফিউজ করছেন। তো এই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন কী হবে? তো সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ডিলিউশন দেখা যায়। ওনার হয়তো মনে হতে পারে যে খাওয়ারে হয়তো কোনো কিছু মেশানো রয়েছে বা বিষ মেশানো রয়েছে, সে কারণেও তিনি কিন্তু খাবার খেতে নাও চাইতে পারেন, রিফিউজ করতে পারেন। তো এক্ষেত্রে মোস্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন সেটা হচ্ছে অ্যান্সার অপশন ডি। পেশেন্টকে আমরা কিন্তু প্যাকড ফুড অ্যালাউ করতে পারি, তিনি নিজে প্যাক খুলে খাবেন, তাহলে
ফলে কি ওনার কিছুটা যে তিনি যেটা সন্দেহ করছেন যে ডিলিউশনটা দেখা যাচ্ছে সেটা অনেকটা ওনার হচ্ছে মনে হবে যে না যেহেতু প্যাকড ফুড তো সে কারণে তিনি খেতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে প্যাকড ফুড প্রোভাইড করব, কারণ পেশেন্টের নিউট্রিশন হাইড্রেশন এগুলোও তো মেনটেন করতে হবে। যেমন পেশেন্টের হেলথ ইমপ্রুভমেন্টের জন্য সিজোফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব না পেশেন্টকে আমরা প্যাকড ফুড প্রোভাইড করব। প্যাকড ফুড, ফ্রুটস, এগ এগুলো আমরা প্রোভাইড করব, কারণ হচ্ছে পেশেন্টের যেটা ফুড রিলেটেড কিছু ডিলিউশনও দেখা যায় তো সেটার কারণে। নেক্সট কোশ্চেন, which of the following is an important characteristics of a mentally healthy person? Option A, unable to cope with stress. Option B, unable to establish meaningful relationship. Option C, ability to make adjustment. Option D, change in behavior. এর মধ্যে কোনটি মেন্টালি হেলদি পার্সনের একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে? অ্যান্সার অপশন সি, এবিলিটি টু মেক অ্যাডজাস্টমেন্ট। অবশ্যই যেহেতু মেন্টালি হেলদি পার্সনের ক্যারেক্টারিস্টিক্স জানতে চেয়েছে, মেন্টালি হেলদি পার্সন তো স্ট্রেসকে কোপ করতে পারবে, এখানে আছে আনএবল, পারবেন না, তো এটা হচ্ছে না। এখানে রয়েছে আনএবল টু এস্টাবলিশ মিনিংফুল রিলেশনশিপ, একটা মিনিংফুল রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারবে না, তার মানে এটা ক্যারেক্টারিস্টিক্স নয়। এবং বিহেভিয়ারের মধ্যে সাডেন চেঞ্জ বেশ কিছু দেখা যাচ্ছে, বা ডেলি যে বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ দেখা যাচ্ছে এটাও নয়। তো একজন মেন্টালি হেলদি পারসন তিনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, এবিলিটি টু মেক অ্যাডজাস্টমেন্ট। এখানে বেশ কিছু মেন্টালি হেলদি পার্সনের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এখানে মেন্টালি ইল পার্সনের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। মেন্টালি হেলদি পার্সনের এখানে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে তার মধ্যে স্ট্রেস থেকে কোপ করতে হবে, কোনো স্ট্রেস হলে অ্যাডজাস্ট করতে হবে, এরকম আরও বেশ কিছু রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু স্ট্রেস থাকে। এই যে সামনে এক্সাম রয়েছে তার একটা স্ট্রেস হচ্ছে, এক্সামের দিন একটা স্ট্রেস হয়, বা ফ্যামিলিতে বিভিন্ন রকম স্ট্রেস রয়েছে, কাজের বিভিন্ন স্ট্রেস রয়েছে, সবারই জীবনে কম বেশি আমাদের স্ট্রেস থাকে, কিন্তু সেগুলো আমাদেরকে কোপ করতে হবে। এবং এখানে যে মেন্টালি হেলদি পার্সনের ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো শুধু যে আমরা বইয়ে পড়ছি বলে নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। কারণ এখন কিন্তু একটা মেজর হেলথ প্রবলেম হচ্ছে মেন্টাল হেলথের যে বিভিন্ন ইস্যুগুলো হচ্ছে, মেন্টাল হেলথ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। এবং এখানে মেন্টালি ইল পার্সনের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট। আমাদের সবাইকে হেলদি থাকার জন্য আমাদের মেন্টাল হেলথটাকেও প্রমোট করতে হবে। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউসড থেরাপিউটিক কমিউনিটি? অপশন এ, লিন্ডো রিচার্ড। অপশন বি, ম্যাক্সওয়েল জোন্স। অপশন সি, বেঞ্জামিন রাস। অপশন ডি, ইউজেন ব্লিউলার। থেরাপিউটিক কমিউনিটি কে ইন্ট্রোডিউস করেছেন এর মধ্যে? অ্যান্সার অপশন বি, ম্যাক্সওয়েল জোন। থেরাপিউটিক কমিউনিটির যে কনসেপ্ট সেটা ডেভেলপ করেছেন ফার্স্ট ম্যাক্সওয়েল জোন্স 1953-তে। নেক্সট কোশ্চেন, the ICD classification is given by option A, World Health Organization. Option B, American Psychiatric Association. Option C, Indian Psychiatric Association. Option D, American Psychological Association. ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজের বা আইসিডি যেটা রয়েছে এই ক্লাসিফিকেশন কার দেওয়া? অ্যান্সার অপশন এ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দেওয়া। এই যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস রয়েছে এটা একটা মানে একটা স্ট্যান্ডার্ডাইজড একটা ইনফরমেশন যেটা অ্যাক্রস ওয়ার্ল্ডে শেয়ার হচ্ছে। মানে আইসিডির একটা নির্দিষ্ট ক্লাসিফিকেশন রয়েছে। আইসিডি 11-এ আমরা বিভিন্ন যে মেন্টাল বিহেভিয়ারাল নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলোর বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে। আগে আমরা আইসিডি 10 পড়েছিলাম, এখন কিন্তু আইসিডি 11 কিন্তু চলে এসেছে। এছাড়াও DSM-5 রয়েছে, মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, যেটা DSM বলা হয়। এই DSM এখন কিন্তু 5 এসেছে এবং আইসিডি 11। আইসিডি যেটা 11 এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুর দেওয়া, এবং যেটা DSM-5 রয়েছে এই DSM-5 হলো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের দেওয়া বা APA যেটা। নেক্সট কোশ্চেন, which of the following is the main neurotransmitter involved in causation of schizophrenia? Option A, histamine. Option B, substance P. Option C, acetylcholine. Option D, dopamine. এর মধ্যে কোন নিউরোট্রান্সমিটারটি ইনভলভ থাকে, মানে সিজোফ্রেনিয়া হওয়ার কারণে এর মধ্যে কোন নিউরোট্রান্সমিটারটি ইনভলভ থাকে? মেন বলেছে যেহেতু, মেন নিউরোট্রান্সমিটার। অ্যান্সার অপশন ডি, ডোপামিন। সিজোফ্রেনিয়ার বেশ কিছু ইটিওলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, যেমন বেশ কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর রয়েছে,
তার পাশাপাশি বেশ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং সোশিও কালচারাল বেশ কিছু কারণ রয়েছে। বায়োলজিক্যাল কারণের মধ্যে বায়োকেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে মেনলি যেগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার ইনভলভ রয়েছে, নিউরোস্ট্রাকচারাল বেশ কিছু কারণ রয়েছে, জেনেটিক বেশ কিছু কারণ রয়েছে এবং এর পাশাপাশি বেশ কিছু পেরিনেটাল রিস্ক ফ্যাক্টরের জন্য কিন্তু সিজোফ্রেনিয়া হতে পারে। এখানে যেগুলো রয়েছে মেনলি যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটারগুলোর কারণে কি মানে কন্ডিশন অ্যারাইজ করছে সেগুলো এখানে কিন্তু ডিটেলসে রয়েছে। এদিকে নিউরো ট্রান্সমিটারের নাম দেওয়া রয়েছে এবং তার ফলে কি কন্ডিশন দেখা যাচ্ছে সেগুলো রয়েছে। যেমন ডোপামিন একটা কিন্তু মেজর কজ সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। ডোপামিন এখানে ইনক্রিজড লেভেল মেনিয়া এবং সিজোফ্রেনিয়া দেখা যাচ্ছে। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বিভিন্ন যে স্টাডির যে হাইপোথেসিস সেখান থেকে দেখা গেছে যে ফাংশনাল ইনক্রিজ দেখা যাচ্ছে লেভেল ডোপামিনের পোস্ট সাইনেপটিক রিসেপ্টারে এবং আরও বেশ কিছু নিউরো ট্রান্সমিটার রয়েছে যেগুলোর ইনভলভ দেখা যায় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, যেমন সেরোটোনিন, আলফা অ্যাড্রিনার্জিকের হাইপার অ্যাক্টিভিটি দেখা যায় সিজোফ্রেনিয়াতে এবং গ্লুটামিনার্জিক গাবা যেটা রয়েছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এটার হাইপো অ্যাক্টিভিটি দেখা যায় সিজোফ্রেনিয়াতে। তবে মেজর কজ হচ্ছে ডোপামিন। এর পাশাপাশি যেগুলো বললাম নিউরো ট্রান্সমিটার সেরোটোনিন, আলফা অ্যাড্রিনার্জিক, গ্লুটামিনার্জিক, গাবা এগুলোও ইনভলভ থাকে, তবে মেন যদি বলে তখন কিন্তু ডোপামিন হবে। নেক্সট কোশ্চেন, part of the brain that regulates higher level of cognitive function is option A cerebellum, option B cerebrum, option C limbic system, option D none of the above। এর মধ্যে ব্রেনের কোন পার্টটি হায়ার লেভেল অফ কগনিটিভ ফাংশনকে রেগুলেট করে? অ্যান্সার অপশন বি সেরিব্রাম। সেরিব্রাম হলো মোস্ট কমপ্লেক্স এবং লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন। সেরিব্রাম মেনলি কি রেগুলেট করছে, রেসপন্সিবল কিসের জন্য না হায়ার অর্ডার অফ ফাংশনিং বা হায়ার লেভেল অফ ফাংশনিং লাইক ল্যাঙ্গুয়েজ এবং ইনফরমেশন প্রসেসিং মানে এখানে কগনিটিভ যে ফাংশনটাকেও রেগুলেট করছে। নেক্সট কোশ্চেন, which part of the brain is responsible for emotional aspect of behavior? Option A cerebellum, option B cerebrum, option C limbic system, option D spinal cord। এর মধ্যে ব্রেনের কোন পার্টটি রেসপন্সিবল ইমোশনাল অ্যাসপেক্ট অফ বিহেভিয়ারের জন্য? অ্যান্সার অপশন সি লিম্বিক সিস্টেম। এই কোশ্চেনগুলো আগে অনেকবার বিভিন্ন এক্সামগুলোতে এসেছে, আপনাদের সঙ্গে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই শেয়ার করছি। লিম্বিক সিস্টেম, the limbic system often called the emotional brain function in the emotional aspect of behavior related to survival, memory, smell, pleasure and pain, rage and aggression, affection, sexual desire, etc. Next question, which of the following is an appropriate statement for the principle that patient is accepted exactly as he is? Option A objective observation of patient behavior, option B explaining all the procedure to patient according to his level of understanding, option C maintaining realistic nurse patient relationship, option D being non-judgmental and non-punitive। এখানে বলেছে যে এখানে বেশ কিছু জেনারেল প্রিন্সিপাল দেওয়া রয়েছে যার মধ্যে বলা রয়েছে যে পেশেন্ট যেমন তাকে আমরা সেভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করব। এর মধ্যে কোন এক্সাম্পলটিকে বলা হচ্ছে? অ্যান্সার অপশন ডি বিং নন জাজমেন্টাল নন পানিটিভ। আমরা কোনো জাজ করব না, কোনো রকমের কোনো পানিশ করব না, পেশেন্ট যেমন আমরা তাকে সেভাবেই এক্স্যাক্টলি সেভাবেই তাকে কিন্তু অ্যাকসেপ্ট করব। এখানে বেশ কিছু জেনারেল প্রিন্সিপাল রয়েছে মেন্টাল হেলথ নার্সিংয়ের, যার মধ্যে একটি হলো পেশেন্ট ইজ অ্যাকসেপ্টেড এক্স্যাক্টলি অ্যাজ হি ইজ। পেশেন্ট যেমন আমরা সেভাবেই কিন্তু তাকে অ্যাকসেপ্ট করব, তাকে কোনো জাজ করব না, কোনো রকম কিন্তু পানিশ করব না। পেশেন্টের যেটা বিহেভিয়ার সেটা আমরা জাজ করব না যে এটা ঠিক করছে ভুল করছে, এটা গুড ব্যাড এভাবে কিন্তু আমরা জাজ করব না। পেশেন্ট যেমন, বিশেষ করে মেন্টাল হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পেশেন্ট যেমন আমরা তাকে সেভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করব এবং পেশেন্টের কোনো আনডিজারেবল বিহেভিয়ারের জন্য আমরা কিন্তু তাকে পানিশ করব না। কারণ যে আনডিজারেবল বিহেভিয়ারগুলো দেখা যাচ্ছে বা ডিসঅর্গানাইজড যে বিহেভিয়ারগুলো দেখা যাচ্ছে সেগুলো তার এক একটা কিন্তু হেলথ ইস্যু, সেগুলো সে নিজে থেকে করছে না। আমরা পেশেন্ট যেমন তাকে সেভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করব। এরকম বেশ কিছু মেন্টাল হেলথ নার্সিংয়ের জেনারেল প্রিন্সিপাল রয়েছে যেগুলো আমাদের সবাইকে অবশ্যই কিন্তু জানতে হবে। যখন আমরা একটা মেন্টালি ইল একজন পার্সনকে আমরা ডিল করব, একজন ক্লায়েন্টকে ডিল করব, আমাদের এই প্রিন্সিপালগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, হ্যালুসিনেশন আর অপশন এ পারসেপচুয়াল অ্যাবনর্মালিটি, অপশন বি মুড অ্যাবনর্মালিটি, অপশন সি থট অ্যাবনর্মালিটি, অপশন ডি কগনিটিভ অ্যাবনর্মালিটি। হ্যালুসিনেশন কি এর মধ্যে? অ্যান্সার অপশন এ
পারসেপচুয়াল অ্যাবনর্মালিটি। হ্যালুসিনেশন, ইলিউশন এগুলো হচ্ছে আমাদের পারসেপচুয়াল অ্যাবনর্মালিটি। ডিসঅর্ডার অফ পারসেপশনের মধ্যে রয়েছে কি, হ্যালুসিনেশন রয়েছে, ইলিউশন রয়েছে, দু ধরনের রয়েছে ইলিউশন, হ্যালুসিনেশন। ইলিউশন হচ্ছে মিস পারসেপশন অফ এক্সটার্নাল স্টিমুলি, এক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল স্টিমুলি প্রেজেন্ট রয়েছে, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, যেমন অন্ধকারের মধ্যে দড়ি একটা পড়ে রয়েছে সেটাকে আমরা সাপ মনে করছি, এটা হচ্ছে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, এটা হচ্ছে ইলিউশন। আর হ্যালুসিনেশন মানে ফলস পারসেপশন হুইচ অকার ইন দ্য অ্যাবসেন্স অফ করেসপন্ডিং সেন্সারি স্টিমুলি, এক্ষেত্রে কিন্তু কোনো স্টিমুলাস প্রেজেন্ট নেই, আমাদের একটা ফলস পারসেপশন হচ্ছে, কেউ নেই কোথাও, আমার মনে হচ্ছে যে কেউ আমাকে ডাকছে, আমি কাউকে দেখতে পাচ্ছি, মানে ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে, কেউ আমাকে ডাকছে, কেউ কোথাও নেই, অন্য কেউ শুনতে পাচ্ছে না কিন্তু আমি শুনতে পাচ্ছি আমাকে কেউ ডাকছে, এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। এরকম হ্যালুসিনেশনেরও বেশ কিছু টাইপ রয়েছে, এগুলো আগের যে ভিডিওগুলো রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন, অনেক এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা রয়েছে সেখানে, আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প হবে। নেক্সট কোশ্চেন, all of the following are component of mental status examination except option A general appearance and behavior, option B speech, option C mood, option D language। এর মধ্যে কোনটি মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের কম্পোনেন্ট নয়, যেহেতু এক্সেপ্ট বলা রয়েছে, অ্যান্সার অপশন ডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু এই ল্যাঙ্গুয়েজ মিনি মেন্টাল স্টেটাস যে এক্সামিনেশন রয়েছে, মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের কিন্তু কম্পোনেন্ট, কিন্তু মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের কম্পোনেন্ট নয়, বাকি এগুলো কিন্তু কম্পোনেন্ট। চলুন দেখে নেওয়া যাক। মেন্টাল স্টেটাস এক্সামিনেশন রয়েছে, মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করা হয়, যেটা মেন্টাল হেলথ নার্সিংয়ের একটা ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্টের পার্ট। এক্ষেত্রে কি কি রয়েছে কম্পোনেন্ট, 6টি কম্পোনেন্ট রয়েছে। জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার আমরা অ্যাসেস করব, স্পিচ, থট, মুড অ্যান্ড এফেক্ট, পারসেপশন, কগনিটিভ ফাংশন, এগুলো আমরা অ্যাসেস করব মেন্টাল স্টেটাস এক্সামিনেশনে। নেক্সট কোশ্চেন রয়েছে, মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন ইজ আ, অপশন এ কগনিটিভ টেস্ট, অপশন বি ব্লাড টেস্ট, অপশন সি রেডিওলজিক্যাল টেস্ট, অপশন ডি নিউরোলজিক্যাল টেস্ট। মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন এর মধ্যে কোন ধরনের টেস্ট বা অ্যাসেসমেন্ট, অ্যান্সার অপশন এ কগনিটিভ টেস্ট বা কগনিটিভ আমরা অ্যাসেস করব মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের মাধ্যমে। মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশন হলো এক ধরনের কগনিটিভ টেস্ট, মেনলি ইউজ করা হয় টু স্ক্রিন ফর দ্য প্রেজেন্স অফ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এর কিছু ইউজেস রয়েছে, কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্টের মধ্যে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন, অ্যাটেনশন, ক্যালকুলেশন, রিকল এবং ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে কম্পোনেন্ট, এগুলো অ্যাসেস করা হয় বা এই ধরনের কগনিটিভ টেস্টগুলো পারফর্ম করা হয় মিনি মেন্টাল স্টেটাস এক্সামিনেশনের মাধ্যমে একজন ক্লায়েন্টের ক্ষেত্রে বা একজন পেশেন্টের ক্ষেত্রে। এর স্কোরিং রয়েছে, হাইয়েস্ট স্কোর হচ্ছে 30, 25 থেকে 30 যদি স্কোর হয় সেটা কনসিডার করা হয় নর্মাল, 18 থেকে 24 হলে ইন্ডিকেটিভ অফ মাইল্ড টু মডারেট, এবং স্কোর যদি 17 বা তার কম হয় কোরিলেটেড উইথ সাবস্টেন্সিয়াল ইম্পেয়ারমেন্ট ইন অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, মানে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে এক্ষেত্রে। আর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে সেলিব্রেট করা হয় 10th অক্টোবর। তাহলে এখানে আমরা দুটো ইম্পর্টেন্ট ডেট পেলাম আমাদের এই পার্টে, যেটা আমরা ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া ডে যেটা সেলিব্রেট করা হয় 24th মেতে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।